থাকতে ভয়ের আরেক নাম ভূত.এফএম। হারিয়ে যাই একসাথে ভয়ের জগতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আবারও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি এপিসোড নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে প্রায় শীত চলে আসলো, অনেকটাই শীত পড়ে গেছে খুব অল্প সময় এই বছরে। শীত তো চলে আসলো, কিন্তু নতুন করে আরেকটা প্যারা অ্যাড হলো, যেটা হলো পরীক্ষা। সামনে পরীক্ষা, আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকদিন, এক সপ্তাহের মতো বাকি আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি পরীক্ষায় পাশ করি। কি আর বলবো। যাই হোক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর যারা ঘটনা পাঠাতে চান put.fmpd@gmail.com ইমেল করে আপনার সেরা ঘটনাটি পাঠিয়ে দিবেন। তো শুরু করি আজকের প্রথম গল্প। অনেক দিন আগের কথা, আমি মনে হয় তখন ক্লাস 5-এ পড়তাম যখন সেই ঘটনাটি ঘটেছিল। এটি একটি ভুতুড়ে ঘটনা, এটা বুঝছি। আর এই ঘটনাটি রাতে ঘটেছিল। আমাদের বাড়িতে দুটি পুকুর আছে, যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়ে। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এই জন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল, আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল। গ্রাম অঞ্চলের এইরকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে। আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয়, তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে। এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুর আর জমির মধ্যে 10-12 ফিট জায়গা আছে। জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। এর কারণ হচ্ছে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে, আর তার পূর্ব পাশেই কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারে তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে, আর রাত্রিবেলা তো আরো বেশি ভয়ঙ্কর লাগে। দক্ষিণ বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায়। আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল, কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমি বললাম আমিও যাব আজকে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখবো কিভাবে মাছগুলো ধরে। যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে। আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই ছেড়ে দিলাম। সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়েছিলাম। তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরবো। তখন আব্বু বলল ধরতে। এইটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে
আটকে গেল, তখন আমি মাছটি ধরে ফেললাম। 2 মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছ পানিতে না পড়ে। তখন আব্বুর হাতে লাইট ছিল। হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। লাইটের আলো জায়গায় মাছটা পড়েছিল। কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম, বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম। তখন আব্বু বুঝতে পেরেছিল, কারণ তখন যেন হঠাৎ করেই চারিদিকে খুব জোরে বাতাস শুরু হয়েছিল। কিন্তু তখন বাঁশের ঝোপ আর চারা আর কিছুই নড়ছে না। আর এই দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটা দিল, কিছুই বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম, কেন চলে যাচ্ছি, মাছটা তো পাইনি। আব্বু কিছুই বলেনি, শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে। তখন থেকে আমার মনে খটকা লেগে আছে, আব্বু এমন কেন করলো। আমার মনে কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে। মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু, সত্যিই এটি মাছ ছিল না, কারণ এরকম আর অনেক ঘটনা আমার আব্বুর সাথেই ঘটে গিয়েছিল। আমাকে কিছুই জানায়নি। তৎক্ষণাৎ ঘরে এসেও জিজ্ঞেস করলাম, আব্বু বলল এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাইনি। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তারপর ঘুমাতে গেলাম। যদিও সবসময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘুমাতাম, কিন্তু সেদিন আমি ভাইসহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুফু এলো, তখন এরকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠলো। আর আব্বুও তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর আর দেখতে পাইনি। আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না, তবে সেই রাতের কথা আমার প্রায়ই মনে পড়ে। ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই। তবে আমার মতে এরকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটু বেশি ঘটে। আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই রকম ঘটনা অনেক হয়। এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। এমন কিছু ঘটনা আমার আব্বুর সাথেও ঘটেছিল, তা আব্বুর কাছেই শোনা। আগামীতে আরও শেয়ার করব আপনার কাছে। জানাবেন কেমন হয়েছে, আর যদি গল্পটি সিলেক্ট হয় আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। তো চলে যাব পরবর্তী ঘটনায়। আচ্ছা, খয়রাতনগর স্টেশন নীলফামারী জেলার মফস্বলের একটি রেলওয়ে স্টেশন। জীর্ণ প্ল্যাটফর্ম, নেই স্টেশন মাস্টার, ইলেকট্রিসিটির বালাই নেই। রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট বাজার, সেখানে হাতে গোনা কিছু চা আনাজের দোকান। দুর্বল কিছু ইলেকট্রিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে। ক্যাসেট প্লেয়ারে গান বাজে। সন্ধ্যা নামার পর সেই বাজার প্রাণহীন হয়ে গেছে। এখন বাজে রাত 1:30, শীতের রাত, কুয়াশা ছড়িয়ে পড়েছে চারিদিক। এই শীতের রাতে মগ্ন প্ল্যাটফর্মে আমরা 5 জন বসে আছি। নীরবতা ঘনীভূত হয়ে আসছে। বাস স্ট্রাইক, তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি। গোয়ালন্দ ঘাট নামে রাত 10টায় একটা ট্রেন আসার কথা, অথচ এখন সেই ট্রেনের হদিস নেই। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ। সেই শাহেদও হাজারবার ট্রেনের গোষ্ঠী উদ্ধার করে এখন চুপ। একটানা ঝিঝি ডেকে যাচ্ছে। এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আধার দেখছি 5 তরুণ। সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা যদি পায়ে হেঁটে অন্তত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম, তাহলে হয়তো এই শীতের রাতে দুর্ভোগ পোহাতে হতো না। ইস, কেন যে অলস সিফাতের কথা শুনে থেকে গেলাম। নিজের উপরে রাগ লাগছে।
এরই মধ্যে জুয়েলের কাছে থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেলাম। চুপসে যাবই বা না কেন, এটা তো গা শিরে ওঠার মতো গল্প। এই রেলওয়ে পথে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মারোয়াদিদের নিরাপদে ভারত পৌঁছে দেওয়ার কথা বলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা। তাদের কথায় বিশেষ করে কয়েকশো পরিবার সেই ট্রেনে আরোহণ করে। ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে খয়রাতনগর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছলে ট্রেন আকস্মিক থামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা। বানান একটু ভুল ছিল। আচ্ছা, গুলি, ব্রাশ ফায়ার, গ্রেনেড দিয়ে খুঁচিয়ে সবাইকে হত্যার পর মালামাল স্বর্ণালঙ্কা লুট করে নেয় তারা। তারপর থেকে নাকি এই রেলপথে মাঝে মাঝে প্রতীক এই ট্রেনের আবির্ভাব ঘটে। এই গল্প জুয়েল তার দাদুর কাছে ঢাকাতেই শুনেছিল। দাদুর এক বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। না, ট্রেনের কোনো চিহ্নই নেই। আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না। স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস থাকতো। পেটে ক্ষুধা কিছুটা জানান দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম। উফ, অবশ্য একেবারে অকারণ সফর ছিল না। এটা আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে। আমাদের প্রত্যেকেরই অনার্স সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ, বিশেষ করে সরকারি টেক্সটাইলে মিলের জন্য এই ভ্রমণ। এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেওয়ার জন্য অবশ্য আরেকটি কারণ আছে। এর আশেপাশে তিস্তার বিশাল বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি করা হয়েছে। সেই সব ক্যানেল দিয়ে স্বচ্ছ টলটলে পানি প্রবাহিত হয়। আছে সাইফন। সামনে ছোট ছোট নদী পড়লে নদীর ওপর দিয়ে ক্যানেলের পানি প্রবল বেগে ছুটে যায়। এইসব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই উত্তরবঙ্গের এই এলাকা সফর। রাত যত গভীর হচ্ছে শীত ততই বাড়ছে। শাহেদ আর রিফাতের মধ্যেও এই শীতেও চলছে খুনসুটি। তবে যতই কষ্ট হোক না কেন, সোহেল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করেছি। নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো ক্যানেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত। সেই স্রোতে ভেসে গেছি আমি, আমার পিছনে সোহেল। উফ, কি রোমাঞ্চকর ব্যাপার। জুয়েলের রিস ওয়াচে নাকি স্মার্ট ওয়াচ, এটা বলেনি, রিস ওয়াচে লেখা। আচ্ছা, রাত 2টার সংকেত পড়ে। ভাগ্যিস জুয়েলেই রিসওয়াচটা সাথে নিয়ে এসেছিল, না হলে এই মুঠোফোনের যুগেও এই রাত বিরেতে সময় জানা হতো না। আমাদের কারো ফোনে চার্জ নেই। হঠাৎ করে রিফাত আর সোহেল চিৎকার দিয়ে ওঠে। ট্রেন আসছে। দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো রেখা দেখা দেয়। কুয়াশা ভেদ করে আলো আরো কাছে চলে আসে। এই নিকষ আধারে সকলের মুখের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। ট্রেন এসে থামতে না থামতেই আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি। কামরায় আলো, বিন্দুমাত্র আলো নেই। লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য, অন্ধকারে কারো মুখ দেখা যায় না। ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম, গদির মতো। কারো মনে হয় ঘুমিয়ে গেছে, কারণ হুইলসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করে। কামরায় অন্য কোনো যাত্রী নেই, আমরাই শুধু 5 জন। আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেক উন্নত। এমনকি জামালপুর কম্পিউটার ট্রেনের চেয়েও 100 গুণে ভালো। নাকে বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে। রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে। ঢাকায় গিয়ে কি করবে, এই সেই আরও কত হাবিজাবি। ট্রেন খুবই ধীর গতিতে চলতে শুরু করে।
শায়দ বেড থেকে 2 দিন আগে স্যান্ডউইচ আর পানি বের করে খেতে শুরু করে। এবার নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায়। হঠাৎ শায়দ উফ করে শব্দ করে। পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে। গঙ্গাতে গঙ্গাতে সামনের দিকে আঙ্গুল দেখিয়ে দেয়। সেদিকে তাকাতেই বুকে রক্ত হিম হয়ে আসে আমার। আবছা আলোয় অনেকগুলো কাটা মাথা লুটোপুটি খাচ্ছে ট্রেনের কামড়ে। ট্রেনের গতিতে রকেটের চেয়ে বেড়ে গেছে। সোহেল আর আমি বাকি 3জনকে ধরে ট্রেন থেকে লাফ মেরেই জ্ঞান হারালাম। চোখ যখন মেলি দেখি আমি হাসপাতালের বেডে। মনে পড়ে যায় ট্রেনের কথা। কারো কারো হাতে পায়ে ফ্র্যাকচার ছাড়া তেমন ক্ষত হয়নি। বড় বাচ্চা বেঁচে গেছি, তবে আম্মুর হাত থেকে রেহাই নেই। সবারই আব্বু অথবা আম্মু রংপুর আসছে। খুব সকালে জমি চাষ করতে গিয়েছিল তারাই। আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকায় খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছাবে। নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেনে চড়ে ওই এলাকার অনেকেই নিরুদ্দেশ হয়েছে। গোয়ালন্দ ঘাট ট্রেনটি গত রাতে চিলাহাটিতে লাইনচ্যুত হয়েছে, তাই আসতে পারিনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। তো চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো আমি একটা বেশ চমৎকার একটা ঘটনা পেয়েছি। সেটা হচ্ছে রানা প্লাজা ধ্বংসস্তূপ, যেটা মেবি 2013-তে হয়েছে। অস্বাভাবিকভাবে রানা প্লাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো মেবি 2013-তে, আমার ঠিক মনে নেই। আর আমি এই রানা প্লাজার সম্পর্কে একটু ঘাটাঘাটি করিনি আমি, তো আমি এত জানি না। শুধু একটু কি জানি যে মানে হঠাৎ করে ভেঙে পড়ে গেছে এরকম। তো যাই হোক, তো এই রানা প্লাজা নিয়ে একটা ঘটনা পেলাম। আর এটা আসলে কাল্পনিক নাকি কি সেটা জানি না আমি। তো শুরু করি। সাভারের বাইপাস রোড ধরে সামান্য ভেতরে গেলে একটা সরু গলি। গলিটায় আজও বাতাসে মিশে থাকে রুক্ষ ধুলোয় গন্ধ, পুরনো সিমেন্টের শীতলতা আর এক ধরনের অজানা কাঁপন। ঠিক সেখানেই একসময় দাঁড়িয়ে ছিল 7 নম্বর বিল্ডিং। এখন শুধু ভাঙ্গা পিলারের কঙ্কাল, মরিচা ধরা লোহার কাঠামো আর এক গভীর কান্নার মতো নীরবতা। মানুষ তাকে রানা প্লাজা বলে চিনে, কিন্তু স্থানীয়রা আজও নামটা মুখে আনে না। ওদের কাছে এটা একটা অভিশাপ। আর তারা শুধু বলে ওই জায়গাটা, ওই দিকটা ওই অভিশাপ। মনে হয় নামটা উচ্চারণ করলেই মাটির নিচে ঘুমিয়ে থাকা পুরনো কোনো পাপ আবার জেগে উঠবে। আমি একজন লেখক, আমি ভূত খুঁজতে যাই না, আমি খুঁজে ফিরি সত্য। আর সেই সত্যের মুখোমুখি হয়েছিলাম 2023 সালের মার্চের এক বিকেল তখন ফুরিয়ে আসছে। আকাশ জুড়ে কমলা লাল আলো, যা ভাঙ্গা রডের মাথায় পড়ে রক্ত জমাটের মতো ঝলমল করছিল। খবর করার জন্য নয়, নিছক কৌতূহলেই গিয়েছিলাম। ভাঙ্গা বিল্ডিং এর পাশে ছোট্ট একটা চায়ের দোকান চালান আব্দুল করিম চাচা। বয়স 70-এর কাছাকাছি। চোখের কোণে জমে থাকা বহু বছরের ঘুমহীন রাতের ছাপ। আমি চায়ের কাপ হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, চাচা এখানে এখনো কেউ আসে? চাচা ধীরে চা চুমুক দিয়ে বললেন, মানুষ আসে না বাবা, সাহস করে না কেউ, তবে শব্দ আসে। আমি অবাক হয়ে গেলাম। শব্দ? চাচা চারপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন, রাতে মনে হয় সেলাই মেশিন চলে, চি চি চি, টক টক টক, যেন কেউ খুব তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাইছে। আমি হেসে বললাম, হয়তো বাসের কোনো ফ্যাক্টরি শব্দ হবে। চাচা মাথা নাড়লেন, জোরে না রে বাবা, এই দিকে সব ফ্যাক্টরি বন্ধ, রাতে এখানে শুধু কুকুর ডাকে। কিন্তু ওই বিল্ডিং থেকে আসে সেলাই মেশিনের শব্দ। মনে হয় তারা এখনো কাজ শেষ করেনি। তার চোখে তখন ভয় আর একরাশ বিষণ্ণতার ছায়া। আমার হাসিটা মিলিয়ে গেল। রাত নেমে এলো দ্রুত। চারপাশটা যেন এক বিশাল কালো ক্যানভাস।
আর তার মাঝখানে ভাঙা বিল্ডিংটা অভিশাপের মতো দাঁড়িয়ে। আমি টর্চ আর ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকলাম। বাতাসটা অদ্ভুত ঠান্ডা, যেন গ্রীষ্মের দুপুরেও এখানে বরফ জমে থাকে। প্রতিটি ধাপে মনে হচ্ছিল মাটির নিচে কোথাও কেউ শ্বাস নিচ্ছে। সরি। ভাঙা সিঁড়ি, ছেঁড়া তারের জাল, কাদামাখা নীল পাহাড়ের একটা শাড়ির টুকরো। মনে হলো কেউ পড়ে গেছে, কেউ চেয়েছিল উঠতে কিন্তু পারেনি। হঠাৎ টর্চের আলো পড়লো দেয়ালে, সাদা ধুলোর উপর স্পষ্ট 5টা আঙ্গুলের ছাপ, যেন শেষ মুহূর্তে কেউ বাঁচতে চেয়ে থেমে গিয়েছিল। তবুও সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি। 3য় তলায় উঠতেই শুনলাম খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট এক শব্দ, চি চি চি, টক টক টক, ঠিক যেন কেউ দ্রুত সেলাই করছে। আমি থেমে গেলাম, বাতাস থেমে গেল। তারপর খুব কাছে, ঠিক কানের পাশে কেউ ফিসফিস করে বলল, তুমি রিপোর্ট করতে এসেছো? আমি টর্চ ঘুরিয়ে দেখলাম কেউ নেই, শুধু ভাঙ্গা একটা সেলাই মেশিন আর তার পাশে মরিচ ধরা নাম ফলক, শিউলি বেগম, লাইন 7। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালে আমি পাশের বস্তিতে গেলাম, সেখানে রুমা নামে এক মেয়েকে পেলাম। সে সেই দিনই কাজ করছিল ওই ভবনে। তার চোখের নিচে কালচে দাগ, মুখে নিস্তেজ ক্লান্তি। সে বলল আগের দিনই বিল্ডিংয়ে ফাটল পড়েছিল। আমরা সবাই ম্যানেজারকে বলেছিলাম কাজ বন্ধ করতে, কিন্তু সে চিৎকার করে বলল একদিন কাজ না করলে বেতন কাটা যাবে। আমরা নিরুপায় হয়ে ঢুকেছিলাম। তার গলা কেঁপে উঠল। সকাল 8:57-তে ভবনটা ধসে পড়ে। আমার পাশের মেয়েটা শিউলি বাঁচেনি। ওর হাতের ঘড়িটা থেমে গেছিল ঠিক 9:06। আমি নিঃশব্দে বসে রইলাম, কারণ আগের রাতে আমি সেই নামটা দেখেছিলাম দূরের ভেতরে। রাতের আধারে আবার ফিরে গেলাম সেখানে, ভয়েস রেকর্ডার হাতে। বিল্ডিংয়ের ভেতর এখন লতা গুলম গুজিয়েছে, তবুও বাতাসে ঝুলে আছে অচেনা ধুলোর ভার। রেকর্ডার চালাতে শোনা গেল চি চি চি, টক টক টক। তারপর ঘৃণ এক নারী কণ্ঠ, আমরা এখনো কাজ করছি। আমার হাত কাঁপছিল, টর্চ পড়ে গেল। আলোয় দেখলাম কেউ নেই, শুধু বাতাসে উড়ছে ছেঁড়া কাপড়ের টুকরো, যেন কেউ সেলাই করছে অদৃশ্যভাবে। আরেকটা কণ্ঠ এলো, লাইন বন্ধ করো না, পিস শেষ হয়নি। আমার মনে হলো ওরা চিরকাল এখানেই আটকে আছে, একটা অসমাপ্ত কাপড়ের টুকরো সেলাই করে যেতে, যেন কাজ শেষ না করেই আজই তাদের বেতন কাটা যাবে। 1 সপ্তাহ পর শহরে ফিরে রেকর্ডারটা বিশ্লেষণ করালাম। সাউন্ড ইঞ্জিনিয়ার বিস্ময়ে বলল, এটা শুধু মেশিনের শব্দ না, এর মধ্যে মানুষের হার্টবিট ফ্রিকোয়েন্সি আছে, যেন কেউ আতঙ্কে দ্রুত শ্বাস নিচ্ছে। আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম ওরা এখনো আছে। ওরা ফিরে আসে প্রতি বছর 24 এপ্রিল রাতে, যখন নতুন বিল্ডিংয়ের লাইট নিভে যায়। তখন এক ঘরে সেলাই মেশিন নিচ থেকেই চলতে শুরু করে। ওরা কাজ থামায় না, ওরা এখনো সেই অসমাপ্ত পিসটা শেষ করতে চায়। বিদায় নেওয়ার সময় করিম চাচা আমার হাত ধরে বললেন, চোখের কোণে অদ্ভুত শান্তি নিয়ে বললেন, তুমি কি জানো বাবা, যে মাটিতে শত শত মানুষ শেষ নিঃশ্বাস ফেলেছিল, সেই মাটিতেই যখন নতুন কারখানা হয়, প্রথম কাপড়টাকে সেলাই করে? আমি উত্তর দিতে পারিনি, শুধু দেখলাম সূর্যের শেষ আলো ভাঙ্গা কাচে প্রতিফলিত হচ্ছে। মনে হলো ভেতরে বসে আসে শিউলি বেগম, সেলাই করছে, নরম গলায় গুনগুন করছে, নিজের পুরনো স্বপ্নগুলো সেলাই করে জোড়া লাগাতে চায়। আর তার গানের তালা বাজছে সেই চেনা শব্দ, চি চি চি, টক 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 টক। তুমি জানো সাভারে রাত 7 নম্বর বিল্ডিং আজও নীরব নয়। হয়তো ওরা এখনো সেলাই করছে সেই শেষ না হওয়া পিসটা, যেন তাদের বেতন না কাটা যায়। এই গল্পটা শেয়ার করো, হয়তো শিউলি বেগমের কাজটা এবার সত্যি শেষ হয়ে যাবে। তো এটা আসলে কাল্পনিক নাকি সত্য কাহিনী? যে অনেকে বলে কাল্পনিক, আবার অনেকে বলে সত্য। একজন বলল একদমই কাল্পনিক না, এটা বাস্তব সত্য ঘটনা। আমরা থাকছি ওই এলাকায়, আমরা জানি। আপনি একদিন গিয়ে আসেন, বুঝতে পারবেন। তো আসলে কাল্পনিক নাকি সত্যি
সেটা আপনারই যাচাই করুন, আপনারই জানেন সেই বিষয়ে। তো সেদিকে আমি আর না গেলাম, তো চলে যাব আমাদের পরবর্তী গল্পে। হ্যাঁ, তো এই গল্পটি যিনি পাঠিয়েছেন আচ্ছা, সরি লেট হলো। আচ্ছা, তো শুরু করি। ঘটনাটা ঘটেছিল গত শীতকালে, ঠিক ডিসেম্বরের প্রথম সপ্তাহ। শীত তখন এমন পড়েছে, সন্ধ্যার পর রাস্তায় লোকই পাওয়া যেত না। কুয়াশা নেমে আসতো পাতলা চাদরের মতো। আমার গ্রামের বাড়ি গাজীপুরে। আমি তখন ঢাকায় কাজ করি, কিন্তু প্রতি সপ্তাহে গ্রামে যাই। সেদিনও শুক্রবার রাতে ট্রেন থেকে নেমে গ্রামের দিকে হাঁটছিলাম। রাস্তার পাশে ধানের ক্ষেত, দূরে কালো অন্ধকার বনের মতো এক টিলাভূমি। রাস্তার এক কোণে দাঁড়িয়ে ছিল লোহার তৈরি পুরনো বৈদ্যুতিক খুঁটি, যেটা দিয়ে গ্রাম জুড়ে গল্প আছে, কিন্তু কেউ মুখে আনতে চায় না। আমার মামাতো ভাই সোহান আমাকে হাঁটতে হাঁটতে হঠাৎ বলল, আজকে তুই বাইরে যাস না, আজ নতুন চাঁদের রাত, গ্রামের নিয়ম আছে। আমি হাসলাম, নতুন চাঁদের রাত আবার কি? সোহান চুপ করে রইল, শুধু বলল, রাতে যে বের হয় সে পরদিন আর থাকে না। আমি ভেবেছিলাম গ্রামে ভয় দেখানোর জন্য এসব বলে, কিন্তু বাড়িতে পৌঁছানোর পর দেখি সত্যি সবার দরজা জানালা আটকে ফেলেছে। আমার খালা দরজার কপাট বন্ধ করতে করতে বললেন, বাইরে বাতাস উঠলেই বোঝা যায় আজ নীলচোখ বের হবে। আমি জিজ্ঞেস করলাম, ওটা আবার কি? খালা উত্তর দিলেন না, শুধু বললেন, 11টার পর কেউ বাইরে যাবে না। কলকো কলকো ভাব নয়, খুব বাস্তব ভয় তাদের আচরণে। পরের সকালে চায়ের দোকানে গিয়ে আসল গল্পটা জানতে পারলাম। গ্রামের মাঝখানে এক সময় ছিল বিশাল সরকারি গাছের নার্সারি। এখন তা প্রায় বনের মতো ঘন হয়ে গেছে। এখানে 8 বছর আগে এক ঘটনায় গ্রামের সব কিছুকে পাল্টে দেয়। নার্সারিতে কাজ করতো লতিফ নামের এক যুবক। সে ছিল শান্ত নিরীহ মানুষ। একদিন গভীর রাতে সে কাজের পর বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক খুঁটির নিচে নাকি একজন দাঁড়ানো ছিল। মাথার চুল কানে লেগে ভিজে আছে, আর চোখ দুটো নীলাভ আলোয় জ্বলছিল। পরদিন সকালে লতিফকে জঙ্গলের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোনো মারধরের চিহ্ন নেই, কিন্তু মুখে এমন আতঙ্ক ছিল যেন মৃত্যুর আগের সেকেন্ডগুলো সে নরকের মতো কোনো দৃশ্য দেখেছে। এরপর থেকে প্রতি বছর শীতকালে নতুন চাঁদের রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেই রাতে বাইরে যায় তাকে খুঁজে পাওয়া যায় এক পরদিন জঙ্গলের ভিতরে। মৃত্যুর কারণ কখনোই স্বাভাবিক না, কিন্তু শরীরে কোনো আঘাতও থাকে না। সবাই বলে নীল চোখ, তাকে ডেকে নিয়ে যায়। আমি এসবকে হাওয়াই গল্প ভেবেছিলাম, কিন্তু ভুলটা করেছিলাম সেদিন। যেদিন ছিল মাসের আরেকটি নতুন চাঁদের রাত। রাত তখন 10টা বাজে কিছু। বাইরে ঠান্ডা বাতাস উঠেছে, দরজার কপাট কাঁপছে। আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাস্তার দিকে চোখ গেল। দূরে পুরনো বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়িয়ে আছে একটা অবয়বটা প্রথমে মানুষের মতোই লাগছিল, কিন্তু তার দেহের চারপাশে ছিল এক ধরনের সাদা কুয়াশা, যা বাতাসেও নড়ছিল। আমার বুকের ভেতর হঠাৎ একটা চাপা শীতলতা নেমে এলো। আমি সোহনকে ডাকতে গেলাম, কিন্তু সে তখন ঘুমিয়ে। পুনরায় বারান্দায় ফিরতেই দেখলাম ওটা এখনো দাঁড়িয়ে আছে, যেন আমাকে দেখছে, কিন্তু ওর চোখ দুটো নীল, খুবই অস্বাভাবিক, চুনের মতো ফ্যাকাশে নীল। আমি মনে মনে বললাম, এটা রোম। অর্থাৎ সে নড়ল ধীরে, খুব ধীরে, আর জোনাকির মতো নীল আলো দুই চোখে টিম টিম করছিল। আমি ভয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম, কিন্তু জানালা ফাঁক দিয়ে দেখলাম খুঁটির নিচে আর কেউ নেই। কুয়াশার মধ্যে নিচু সরে যেন কোনো ফিসফিস শব্দ চলে এলো, জল।
সকালে উঠেই দেখি আমার বাড়ির চারপাশে মানুষজন দৌড়াদৌড়ি করছে। সবাই একটা খবর বলছে, রাতে নিখোঁজ হওয়া লোক ইলিয়াস, বয়স 40, সে নাকি রাত 12টার দিকে নিজের গরু খুঁজতে বের হয়েছিল আর ফেরেনি। ওকে পাওয়া গেল সকাল 7টায় রাস্তারির আগের জঙ্গলের ভেতর, পাতার উপর পড়ে আছে। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু মুখ শক্ত হয়ে আছে, চোখ খোলা, ঠোঁট নীল হয়ে আছে। আমি মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম আমি গতরাতে সেই অবয়ব দেখেছি। ইলিয়াসের স্ত্রী শুধু একটা কথাই বলছিল, তার সামনে ছিল কেউ, সে কাউকে দেখেছিল। গ্রামের একমাত্র মানুষ যিনি এই রহস্য নিয়ে কথা বলতে রাজি হলেন, তিনি হলেন দেলোয়ার চাচা। নার্সারিতে 20 বছর কাজ করেছেন। চাচা আমাকে পাশে বসিয়ে ধীরে বললেন, সবাই ভাবে এটা জিনপুরি, আসলে তা না। আমি তাকালাম। আপনি দেখছেন একটা ব্যাপার, সব মৃত লোকের শরীরে কোনো দাগ থাকে না, না মারামারি, না রোগের লক্ষণ। তাহলে? দেলোয়ার চাচা বললেন, ওরা সবাই মৃত্যুর আগে একটা জিনিস দেখেছে, কিছু এমন যা মানুষ কখনোই দেখা উচিত না। ভয় দিয়ে মারা যায় মানুষ। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, নীল চোখ আসলে কি? চাচা ঘৃণ স্বরে বললেন, ওটা মানুষ ছিল, কিন্তু এখন আর মানুষ না। তার মৃত্যু হয়েছিল কুয়াশার মধ্যে, আর তার চোখই তাকে এখন ওভাবে দেখায়। এখন আমি যা লিখছি এটা গ্রামের বহু বছর আগের চেপে রাখা সত্য। নার্সারিতে আগুন লেগেছিল প্রায় 10 বছর আগে। আগুনে সবাই বের হতে পেরেছিল, শুধু একজন ছাড়া, ছোট ছেলেটা শামসু। তার দেহ পুড়ে গেলেও আশ্চর্যভাবে চোখ দুটো নষ্ট হয়নি, সেগুলো অস্বাভাবিকভাবে নীল চোখ হয়ে গিয়েছিল, কারণ ওই আগুনে একটা বিশেষ রাসায়নিক পুড়ে গেছিল যার দোয়া তার চোখে ঢুকেছিল। রাতের কুয়াশা নাকি এখনো তার চোখ দুটো জ্বলে ওঠে। লোকেরা ভয় পায়, কিন্তু দেলোয়ার চাচা বললেন, ছেলেটা কাউকে মারে না, বরং মানুষই ভয় পেয়ে মারা যায়। শীত তখন আরো বাড়ছে। একদিন রাতে হঠাৎ বাইরে কুকুরগুলো চিৎকার শুরু করলো। সবাই জানে যেদিন কুকুর এভাবে ডাকে সেদিন ওটা বের হয়। আমি দরজা বন্ধ করতে চাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ কেউ যেন দরজায় আলতো ঠুকলো। ভয় আমাকে ঘিরে ধরলো। আমি দরজা খুলিনি, কিন্তু জানালা ফাঁক দিয়ে দেখলাম বাইরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে সেই ছায়া। এবার সে আগের চেয়ে কাছে, তার চোখ দুটো টিম টিম করে জ্বলছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ওর মুখে কোনো রাগ নেই, বরং খুব শান্ত শিশুদের মতো নিরীহ। হঠাৎ সে মাথা কাত করে যেন কিছু শোনার চেষ্টা করলো। আমার মনে হলো সে আমাকে ডাকছে না, সে কাউকে খুঁজছে। মুহূর্তের মধ্যে সে হাওয়ার মতো মিলিয়ে গেল। সেদিন প্রথম বুঝলাম নীল চোখ কাউকে আক্রমণ করে না, বরং মানুষই তার চেহারা দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা অন্ধবিশ্বাস নয়। শীতের রাতে অতিরিক্ত ঠান্ডা, কম অক্সিজেন আর আতঙ্ক মিলিয়ে মানুষ ভেঙে পড়ে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, কেন সে প্রতি নতুন চাঁদের রাতে বের হয়? দেলোয়ার চাচা কথায় উত্তর মিলল, ওর মৃত্যু সেই রাতে হয়েছিল। সে শুধু বের হয় কারণ সে ভাবছে এখনো আগুন লাগা রাত চলছে, সে খুঁজছে তার মাকে। শীত শেষে নীল চোখে দেখা পাওয়া কমে যায়, কিন্তু গ্রাম এখনো নিয়ম মেনে চলে। নতুন চাঁদের রাতে কেউ বাইরে যায় না, বৈদ্যুতিক খুঁটির নিচে কেউ দাঁড়ায় না, নার্সারির দিকের বন এড়িয়ে চলে সবাই। আমি ঢাকায় ফিরে এসেছি, কিন্তু সেই চোখ দুটো ভুলতে পারিনি। মৃত শিশুর নীল চোখের আলো তার শীতের রাতে কুয়াশা ভেদ করে উঠেছিল। কেউ বলে এটা জিন, কেউ বলে এটা আত্মা, কেউ বলে মানসিক ভ্রম, কিন্তু আমি জানি আমি যে দেখেছি তা মানুষ নয়, আবার অমানুষও নয়। কুয়াশার ভেতর জ্বলে ওঠা সেই নীল আলো এখনো আমাকে অনুসরণ করে। গল্পটি সিলেক্ট করে আমাকে জানাবে। অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি গল্প পাঠানোর জন্য। তো চলে যাব পরবর্তী ঘটনায়। আমি পেশায় একজন স্কুল শিক্ষক। চাকরির সুবাদে অনেক বছর ধরে সিরাজগঞ্জ শহরে থাকি, তবে আমার আসল বাড়ি উল্লাপাড়ার কাছেই, সোনাপুর নামের একটা ছোট গ্রামে। শহরে কাজ করি ঠিকই, কিন্তু সুযোগ পেলেই গ্রামে যাই। ওখানে আমার বাবা মা আছেন। পুরনো টিনের ছাউনি দেওয়া বাড়ি, পুকুর আর শিশির ভেজা মাঠের গন্ধ সবকিছুই আজও টানে।
ঘটনাটা প্রায় 15 বছর আগের। তখন আমি শহরে নতুন চাকরি পেয়েছি। স্কুল বন্ধ মানেই বাড়ির পথ ধরতাম। সেই বছর গ্রীষ্মের শেষ দিন, জুন মাসের মাঝামাঝি। সেই দিনও সকালে স্কুলে পরীক্ষা শেষ করে বিকেলে রওনা দিয়েছিলাম গ্রামের দিকে। সিরাজগঞ্জ স্টেশন থেকে নেমে রিকশায় হাটিকুমরুল মোড় পর্যন্ত গেলাম। সেখান থেকে গরুর গাড়ি ভাড়া করলাম। তখন সূর্য ডুবে ডুবে অবস্থা। পশ্চিম আকাশে আগুন রঙা আলো ছড়িয়ে আছে। দূরে ধান ক্ষেতের মাথায় সোনালি আভা পড়ছে। গরুর গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। কাঁচা পথে বাঁশঝাড়, পুকুরের ধারে জোনাকি, আর কোথাও কোথাও ঝিঝি পোকার একটানা ডাক। প্রায় 2 ঘন্টা পর হাতিকুমরুলের পরের বনমুখী এলাকায় পৌঁছালাম। এখান থেকেই আমাদের গ্রাম সোনাপুরের পথ আলাদা হয়ে গেছে। এই রাস্তায় রাতে একা চলা একটু ভয়ানকই বটে। চারপাশের ঘন বেতবন, মাঝে মাঝে পুরনো কবর, আর দূরে দূরে টিনের ছাউনি ঘর। চাঁদ উঠেছে তখন, অর্ধেক গোল, কিন্তু আলোটা ছিল অদ্ভুত, কেমন ঠান্ডা আর ফ্যাকাশে। গরুর গাড়িওয়ালা বলল, মাহবুব ভাই, আমি এ পর্যন্তই যাব। এরপর একটানা 1.5 মাইল মাঠ পেরোলেই আমাদের গ্রাম। আমি হাসলাম, ঠিক আছে ভাই, আমি হাঁটলেই চলে যাব। ও চলে গেল। আমি ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম। মাঠের মাঝামাঝি আসতেই হঠাৎ যেন বাতাসের রং বদলে গেল। কোঠা থেকে একটা শীতল হাওয়া এসে বয়ে গেল আমার গায়ের উপর দিয়ে। চাঁদের আলোয় মাঠটা একদম সাদা দেখাচ্ছে। কেমন জানি সব নীরব। একটাও ব্যাঙ ডাকা না, একটাও পাখি উড়ে না। এই মাঠটাই কালো মাঠ নামে পরিচিত। ছোটবেলা থেকে শুনতাম এখানে নাকি একবার বজ্রপাতে একটা যুবক মারা গিয়েছিল। মানুষ বলে তার আত্মা নাকি মাঝে মাঝে দেখা দেয় রাতের দিকে। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন জানি না কেন মনে হচ্ছিল কেউ আমার পেছনে পা ফেলে হাঁটছে। আমি থেমে গেলাম, নিশ্চুপ, কোনো শব্দ নেই। আবার হাঁটা শুরু করলাম। কয়েক কদম যেতেই পেছন থেকে কেউ বলল, মাহবুব ভাই। আমি চমকে পিছন ফিরলাম। চাঁদের আলো এক যুবক দাঁড়িয়ে, দবদবে পাঞ্জাবি পরা, মুখে হালকা হাসি। চেনা মনে হলো, রিয়াজ। আমি অবাক হয়ে বললাম, তুই এখানে? তুই তো ঢাকায় পড়তিস না? রিয়াজ আমাদের গ্রামেরই ছেলে, ছোটবেলার বন্ধু। অনেক বছর আগে শুনেছিলাম সে বুয়েটে ভর্তি হয়েছে, তারপর থেকে ওর খোঁজ খবর পাইনি। রিয়াজ বলল, ঢাকায় ছিলাম, এখন একটু কাজে এসেছি। ভাবলাম তোর সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। বাহ, তুই এত রাতে একা এই মাঠে? বাড়ি ফিরছিলাম ভাই। তোরই মতো। আজ তো মনে হয় পুরোনো দিন ফিরে এসেছে, তাই না? তার কণ্ঠে এমন শান্ত একটা ভাব, যেন বহুদিন পর দেখা কোনো বন্ধুর কাছে মন খোলা কথা বলছে। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। সে আগের মতোই বলছে স্কুলের গল্প, ফুটবল খেলার স্মৃতি, পুকুরে সাঁতার কাটার কথা, যেন সময় কোনোদিনই বদলায়নি। কি অদ্ভুত! কিন্তু অদ্ভুত ব্যাপারটা তখনই টের পেলাম, ওর ছায়া নেই। চাঁদের আলোয় আমার লম্বা ছায়া হয়ে পড়েছে, কিন্তু ওর জায়গায় কিছু নেই। আমি বুকের ভেতর টকটক শব্দ শুনতে পেলাম। গলার স্বর ভারী হয়ে গেল, তবুও সাহস জোগাড় করে বললাম, রিয়াজ, তুই কবে ফিরলি ঢাকা থেকে? ও চুপ করে বলল, ফিরে আসা আর থাকা কি আলাদা কিছু ভাই? কারো কারো ভাগ্যে ফেরা নেই। আমি কিছু বলার আগেই দেখি ওর মুখের হাসিটা কেমন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। মুখে কোনো রং নেই, চোখ দুটো গভীর অন্ধকারের মতো। ও থেমে দাঁড়িয়ে বলল, তুই ভালো আছিস মাহবুব ভাই? আমি আর যেতে পারবো না, আমার জায়গা এখানে। বলেই ও পিছনে ফিরে হাঁটতে শুরু করলো। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম ওর পা মাটিতে ছোঁয় না, হালকা কুয়াশার মতো বেশি যাচ্ছে, তারপর ঠিক কুপর্বের মতো মিলিয়ে গেল বাতাসে। আমি আর কিছুই বুঝতে পারিনি, মাথা ঘুরে গিয়েছিল হয়তো।
পরদিন সকালবেলা যখন চোখ খুললাম দেখি আমি আমাদের উঠোনে খাটে শুয়ে আছি। আমার মা মাথায় পানি ঢালছেন, বাবা পাশে বসে কুরআন পড়ছেন। মা বললেন, তুই কইছিলি রাতে আসবি, কিন্তু দেখি ভোরে গ্রামের কেউ তোরে মাঠে অজ্ঞান অবস্থায় পায়। সারা রাত নাকি বৃষ্টি হয়েছিল। আমি কষ্ট করে উঠে বসে বললাম, বৃষ্টি? কাল তো একটাও মেঘ ছিল না। বাবা অবাক হয়ে তাকালেন। আরে বাবা, কাল রাত 10টার পর থেকে ভোর অব্দি মুষলধারে বৃষ্টি হয়েছে, তুই কেমনে বলিস বৃষ্টি নাই? আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি দেখেছিলাম চাঁদের আলো, পরিষ্কার আকাশ, শুকনো মাঠ। পাশের বাড়ির চাচা মানে রিয়াজের বাবা তখনই আসলেন। চোখ লালচে, মুখটা ফ্যাকাশে, বললেন, মাহবুব তুই নাকি রিয়াজ রে দেখছিস কাল? আমি চুপ, কণ্ঠ শুকিয়ে গেছে, মাথা নেড়ে বললাম, মাঠের মধ্যে কথা হয়েছিল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, রিয়াজ রে তো আমরা হারাইছি 3 বছর আগে। বুয়েট থেকে ছুটিতে আইছিল ঈদের সময়, বজ্রপাতে এই কালো মাটি মরে গেছিল ও। আমি যেন বুকের ভেতরে এক ঠান্ডা বরফ নামতে টের পেলাম। মুখে কথা বেরোচ্ছে না। চাচা আরো বললেন, আজ ঠিক ওর মৃত্যু 3 বছর পূর্তি। প্রতি বছর এই দিনটায় ওর মা কবরের পাশে মোম জ্বালায়। তুই যেদিন দেখছিস ওই সময় নাকি বজ্রপাত হয়েছিল। আমার চোখে পানি এসে গেল। মনে পড়লো ও বলেছিল ফিরে আসা আর থাকা কি আলাদা, আলাদা কিছু ভাই। এরপর বহুবার গেছি সেই মাঠে, দিনের বেলায়, রাতে, এমনকি বৃষ্টির পরও, কিন্তু আর কখনো রিয়াজরে দেখিনি। তবে মাঝে মাঝে, বিশেষ করে গ্রীষ্মের শেষ রাতে, কালো মাঠের দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, ভাই তুই ভালো আছিস তো? লোকজন এখনো বলে, চাঁদ উঠলে সেই মাঠে কারো ছায়া দেখা যায় না। কেউ কেউ কুয়াশা ভেতর এক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে, তার সারা পাঞ্জাবি ভিজে, চোখে অদ্ভুত শান্তি। তবে কেউ কাছে গেলে কুয়াশা হয়ে মিলিয়ে যায়। আমি আজও ভাবি, সেদিন যদি আমি ওর কথা না শুনে দৌড়ে যেতাম, তাহলে হয়তো আর আজ বেঁচে থাকতাম না। আজ যদি না দেখতাম, তাহলে হয়তো বিশ্বাসই করতাম না। মৃত্যু সব সময় শেষ নয়, কখনো কখনো তারা ফিরে আসে নিজের মাঠের পথেই। ধন্যবাদ চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। তো চলে যাব পরবর্তী ঘটনায়। রহমান সাহেব ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। বয়স 50-এর কাছাকাছি। স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে নিয়ে পুরান ঢাকার শ্যামবাজারে তাদের ছোট্ট পুরনো বাসা। পুরনো হলেও বাড়িটা বেশ মজবুত। কাঠের দরজা, পাকা বারান্দা, পেছনে ছোট উঠোন। বাবার রেখে যাওয়া এই বাড়িতেই ছোটবেলা কেটেছে রহমান সাহেবের। তবে গত কয়েক বছর ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে এখানে, যা এখন তাদের পুরো পরিবারকে এক প্রকার মানসিক যন্ত্রণায় ফেলে দিয়েছে। সবকিছুর শুরু 3 বছর আগে। এক বিকেলে অফিস থেকে ফিরে রহমান সাহেব পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে টেবিলের ড্রয়ারে রাখলেন। পরদিন সকালে বাজারে যাওয়ার সময় ড্রয়ার খুলে দেখলেন টাকা নেই। প্রথমে ভেবেছিলেন হয়তো অন্য কোথাও রেখেছেন। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, নেই। স্ত্রী ফারহানা তখন চুপ করেছিলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি না হয় ভুলে রেখেছো, কিন্তু 1 সপ্তাহ আগে আমার এক জোড়া সোনার কানের দুল হারিয়ে গেছে। রহমান সাহেব অবাক। তুমি তখন কিছু বললে না কেন? ভাবছিলাম হয়তো কোথাও পড়ে গেছে, এখন বুঝছি ব্যাপারটা ঠিক না। পরের কয়েক সপ্তাহেও এমন ঘটনা চলল। ছোটখাটো জিনিস, চাবি, ঘড়ি, টাকা পয়সা অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো একদিন পর অদ্ভুতভাবে আবার ফিরে আসছে।
একদিন দুপুরে রহমান সাহেব ঘরে বসে হিসাবের খাতা লিখছিলেন। পাশে তার ছেলে রাহাত। খাতা বন্ধ করে কয়েক মিনিটের জন্য বারান্দায় যান। ফিরে এসে দেখেন খাতা উল্টে করে রাখা, আর পাশের কলমটা নেই। কেউ ঘরে ঢুকেনি। রাহাত বলল, বাবা, আপনি গেলে একটা বাতাসের মতো কিছু গেল দরজার পাশ দিয়ে। রহমান সাহেব কড়া গলায় বললেন, ফালতু কথা বলবি না। কিন্তু তার নিজেরও বুক ধক করছিল। এরপর থেকে রাতের বেলা মাঝে মাঝে উঠোন থেকে ধাতব কিছু পড়ার শব্দ আসতে লাগলো। কখনো যেন কারো ফিসফিসানি। ফারজানা ভাবতেন হয়তো বিড়াল। তো এক রাতে ঘুম ভেঙে দেখলেন ড্রেসিং টেবিলের আয়নায় হালকা ধোয়ার মতো কিছু নড়ছে। চোখ মুছে আবার তাকাতে সেটা মিলিয়ে গেল। পরদিন সকালে আয়নাটা মুছতে গিয়ে দেখলেন এক চিলোতে আঁচড়ের দাগ। মনে হয় কেউ ধারালো কিছু দিয়ে টেনেছে। কেউ ঢোকেনি, কিন্তু দাগটা ঠিকই চোখে সমান উচ্চতায়। রহমান সাহেব বিষয়টা বাস্তবভাবে বোঝার চেষ্টা করলেন। প্রথমে সন্দেহ করলেন কাজের মেয়েটির উপর, রিনা। তাকে কয়েকদিন গোপনে নজর রাখা হলো, কিন্তু কিছু ধরা গেল না। এরপর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা করে তালা বদলানো হলো, সিসিটিভি লাগানো হলো। অদ্ভুত ব্যাপার, সেদিন ক্যামেরা চালু থাকে, সেদিন কিছুই ঘটে না। একদিন ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর ঠিক সেদিনই আবার একটা টাকা হারিয়ে যায়। রিনা কেঁদে বলল, আমি কসম করে বলতেছি আপা, আমি কিছু নেই। ফারজানা কিছু বলতে পারলেন না, কারণ এবার তার নিজের চোখের সামনে একটা ঘটনা ঘটে গিয়েছে। রাহাত কলেজে যায় সকালে। একদিন বের হওয়ার আগে মা তার জন্য টিফিন বক্সে খাবার ভরে রাখলেন টেবিলের উপর। রাহাত হাত ধুতে গেল, ফিরে এসে দেখলো টিফিন বক্স নেই, কেউ ঢোকেনি, জানালাও বন্ধ। কিছুক্ষণ পর বাথরুমের দরজার সামনে বক্সটা পাওয়া গেল, কিন্তু খাবার অর্ধেক খাওয়া অবস্থায়, বাকিটা ঠান্ডা, যেন বহুক্ষণ আগে রাখা। ওই রাতেই রহমান সাহেব স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব এসে পুরো ঘর ফু দিয়ে বললেন, সূরা আল বাকারা, আয়াতুল কুরসি, সূরা জিন ইত্যাদি বললেন। বাড়িতে অদৃশ্য কোনো সত্তা আছে হয়তো, ভয় পাবেন না, নামাজ কালাম ঠিক রাখবেন, রাতে দরজা বন্ধ করে বিসমিল্লাহ পরে ঘুমাবেন। সেই রাতটা শান্ত হয়ে গেল। পরদিন সকালেই দেখা গেল বাড়ির পিছনে ছোট গাছটার গোড়ায় এক মুঠো ছাই আর তেলের দাগ। কে বা কখন করলো কেউ জানে না। এরপর থেকে রাহাত অদ্ভুত আচরণ শুরু করলো। আগে হাসি খুশি ছিল, এখন চুপচাপ থাকে। একদিন রাত 2টার দিকে মা শুনলেন সে নিজের ঘরে একা বসে বিড়বিড় করে কিছু পড়ছে। ভেতরে গিয়ে দেখলেন রাহাত খালি তাকিয়ে আছে জানালার দিকে। চোখ দুটো লালচে, ঠোঁট কাঁপছে। ফারজানা ভয় পেয়ে বললেন, রাহাত কি হয়েছে? ছেলেটা আসতে বলল, ওরা এখন আর জিনিস নেয় না মা, ওরা বলে আমাকে ওদের সঙ্গে যেতে। পরের দিনই রাহাত অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বললেন অতিরিক্ত মানসিক চাপ, কিন্তু সে প্রায় বলে কেউ তাকে ডাকে, রাহাত এসো, এমন কণ্ঠস্বর। রাতে দরজায় টোকা পড়ে, কিন্তু বাইরে কেউ থাকে না। একদিন ফারজানা সাহস করে দরজা খুললেন। সামনে উঠোনে এক মুহূর্তের জন্য একটা কালো ছায়া দেখলেন। মনে হলো যেন ধোয়ার মতো কারো আকার চোখের পলকে মিলিয়ে গেল। দিন যেতে থাকলো, বাড়ির বাতি মাঝে মাঝে নিজেরাই নিভে যায়, কিংবা একসাথে সব জ্বলে উঠে। রহমান সাহেব চেষ্টা করলেন বৈদ্যুতিক তার পরীক্ষা করতে, কিন্তু ইলেকট্রিশিয়ান কিছুই অস্বাভাবিক পেল না। এক রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার। হঠাৎ রাহাতের ঘর থেকে আলো বের হচ্ছে, সবুজ আলোর মতো। রহমান সাহেব দৌড়ে গেলেন। ঘরে কেউ নেই, শুধু রাহাতের নোটবুক খোলা, তাতে কালি চিটানো অবস্থায় লেখা, ওরা এখন চলে যাচ্ছে কিন্তু ফিরে আসবে।
ইমাম সাহেব আবার এলেন, বলেন, এই বাড়িটা অনেক পুরনো, হয়তো এখানে কোনো অন্য সত্তার অধিকার ছিল। তিনি কোরআনের কিছু আয়াত বললেন, পুরো ভারী ঘুরে পানি ছিটিয়ে দিলেন। 3 দিন শান্ত ছিল। চতুর্থ দিনে ফারজানা ঘরে ঢুকে দেখলেন হাতে নোটবুক, ঘড়ি আর কিছু টাকা নেই। উঠোনের ছায়ার মধ্যে ছোট্ট একটা চিহ্ন, যেন পোড়া দাগে হাতের দাগ। আজ প্রায় 2 বছর হয়ে গেছে। রাহাত এখন অন্য শহরে থাকে, মানসিক চিকিৎসা নিচ্ছে। রহমান সাহেবরা সেই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু কেউ কিনতে চায়নি, বলে ওই বাসায় কিছু আছে। তবু তারা এখনো থাকেন, কারণ কোথাও যাওয়ার জায়গা নেই। রাত হলে ফারজানা এখনো শুনতে পান পুরনো ড্রয়ার খুলে রাখার শব্দ, বিছানার পাশে রাখা টাকাগুলো সকালে কোথায় হারিয়ে যায় জানেন না কেউ। কিন্তু রহমান সাহেব আর ভয় পান না। তিনি শুধু নামাজ শেষে ধীরে ধীরে ফিসফিস করে বলেন, বিসমিল্লাহ, আল্লাহ নামে সব শুরু ও শেষ। বাড়িটা এখনো আছে শ্যামবাজারের সরুগলিতে। লোকমুখে শোনা যায় রাত 12টার পর কে যেন পেছনের উঠোনে হাঁটে। দরজার কাছে কারো পায়ের ছাপ দেখা যায়। পাশের বাসার লোকজন জানে ওই বাড়ির ভিতর এখনো কিছু চলাচল করে। কেউ দেখলে ভাবে বাতাস, কেউ ভাবে ভ্রম, কিন্তু রহমান সাহেবের মুখে এখনো একটাই কথা, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, তবে কিছু কিছু জিনিস আমরা ব্যাখ্যা করতে পারি না। তো এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। তো চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চাঁদপুর শহরের দক্ষিণ প্রান্তে একটি পুরনো সরুগুলি আছে। স্থানীয়দের বাসায় রূপার গুলি নামটি নাকি এসেছে গলির শেষ মাথার একটি ধ্বংসপ্রায় ইমারতের ভগ্ন দরজার উপরে লাগানো রূপালী রঙের একটি প্লেট থেকে। কেউ জানে না ভবনটি কবে নির্মিত, কে বানিয়েছিল, বা কেন এতদিন ধরে এটি খালি পড়ে আছে। তবে একটি ব্যাপার সবার জায়গা, শীতকালে রাত নামলে রূপার গুলি মানুষ এড়িয়ে চলে, কারণ শীতের কুয়াশা নেমে আসার সাথে সাথে গলির ভিতর কোথাও যেন একজন মেয়ের কান্নার শব্দ শোনা যায়। কেউ শুনলে পেছন থেকে নাকি আরেকটা নিঃশ্বাস ঘাড়ের উপর এসে পড়ে। এগুলোর কোনো প্রমাণ নেই, শুধু গল্প গুজব। আমার ঘটনা শুনলে বুঝবেন কেন এগুলো গুজব না। আমি রায়হান, চাঁদপুরে জন্ম, চাঁদপুরে বড় হওয়া। আমার বড় ভাই মকিদ একজন ইলেকট্রিশিয়ান, শীতকালে প্রচুর কাজ করে। নগরীর মাঝামাঝি মতলব রোড থেকে রূপার গলি পর্যন্ত প্রায় তাকে দাঁড় করে পুরোনো বাড়িতে তার ঠিক করতে। ঘটনাটা 2021 সালের শেষে ডিসেম্বরে। কনকনে শীত, কুয়াশা এমন যে 5 ফুট দূরের মানুষও দেখা যায় না। সেদিন রাতে ভাইকে ডেকে পাঠায় একজন বৃদ্ধা মহিলা। তার বাড়ির বৈদ্যুতিক লাইন নাকি কয়েকদিন ধরে শর্ট সার্কিট করছে। রূপার গলি ঠিক শেষ মাথার কাছাকাছি ওই বাড়ি। ভাই শুরু থেকেই যেতে চায়নি, কারণ গলির এক অদ্ভুত সুনাম আছে। তবুও কাজ তো কাজ, 500 টাকার লোভ সামলানো গেল না। রাত 9:30টার দিকে ভাই টর্চ নিয়ে রওনা হয়। আমি তাকে দেখে বাড়ির সামনে পর্যন্ত এগিয়ে দেই। আমি বললাম, রাত বেশি হলে কল দিয়ে এসে নিয়ে যাব। ভাই হেসে বলল, ওরে ছেলেটা, আমি এতদিন ইলেকট্রিক কাজ করি, ভূত দেখলে তোদের আগেই পালাইব। শীতের কারণে রাস্তায় মানুষ খুবই কম। গলি ধরে বাইরের হাঁটার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েক মিনিট পর আমি ঘরে ফিরে আসি 10:30 বা 11টা নাগাদ। ভাইয়ের কোনো ফোন নেই। আমি ভাবলাম হোক, কাজ করতে হয়তো দেরি হচ্ছে। ঠিক 11:45 ফোন এলো, কিন্তু কথা শোনার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ভাইয়ের কণ্ঠ কেঁপে যাচ্ছিল, রায়হান, তোকে একটা কথা বলবো, জোরে বলবি না, আমি এখনই তোর কাছে আসছি, দরজা খোলা রাখিস।
কল কেটে দিল। এভাবে ভাই কখনো কথা বলে না, তার কণ্ঠের মধ্যে অদ্ভুত আতঙ্ক ছিল। রাত 12টা নাগাদ দরজায় নক। দরজা খুলতেই দেখি ভাইয়ের জামা ভিজে গেছে, কিন্তু ঘামে না, কুয়াশায় না, যেন পানি ছিটিয়ে দিয়েছে কেউ। চোখে এমন একটা ভয় যেন কিছু দেখে এসেছে যা মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আমি বললাম, কি হয়েছে? ভাই কোনো কথা না বলে চুপচাপ ভেতরে ঢুকে বসে গেল চেয়ারে। বলল, আজ কিছু একটা দেখেছি, মানুষের মতো কিন্তু মানুষ না। আমার বুক তরফর করতে লাগলো। আমি ভাইকে পানি দিলাম। ও একটু শান্ত হয়ে গল্প শুরু করলো। আমি গলির ভিতর ঢুকতেই গলিটা অদ্ভুত নীরব লাগছিল। ভাই বলল, যেন পুরো শহর থেকে ওই গলিটা আলাদা হয়ে গেছে, একদম শব্দহীন। কুকুর, বিড়াল, বাতাস কিছুই নেই। তারপর বলল, বৃদ্ধা মহিলার বাড়িতে বসে দেখি দরজা খোলা থাকতে পারে। তারপর এক বৃদ্ধা বের হলেন, মুখে চাদর জড়ানো, ঠান্ডায় কাঁপছে। বললেন, বাবা, ভেতরের লাইনটা বারবার নষ্ট হচ্ছে, দেখো তো। আমি ঘরে ঢুকে দেখি পুরোনো কাঠের খাট, আলমারি আর একটা কেরোসিনের ল্যাম্প। মনে হচ্ছিল বাড়িটা বহুদিন ব্যবহার হয়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ভাই বলল, আমি তার ঠিক করতে করতে হঠাৎ দেখলাম দরজার পাশে দাঁড়িয়ে ওই বৃদ্ধা। কিন্তু তার পা মাটি স্পর্শ করছে না। আমার পুরো শরীর কেঁপে উঠল। মানে? ভাই ফিসফিস করে বলল, সে ভাসছিল। আমি প্রথমে ভেবেছি চোখের ভুল, তারপর আবার তাকাতে দেখি মহিলার চোখে আলো নেই। একা একা দাঁড়িয়ে মৃদু গলায় বলল, ওরা আমাকে ডাকে, তুমি শুনছো না? আমি কিছুই বুঝছিলাম না। হঠাৎ ভাই বলল, দরজার বাইরে কারো হাঁটার শব্দ, অন্তত ধীরে, যেন পানির উপর কেউ হেঁটে যাচ্ছে। কিন্তু গলিতে পানি তো নেই। আমি টর্চ জ্বালাতে টর্চটা বের করলাম। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। বাড়ির সব বাতি বন্ধ, বাতাস নেই, কিন্তু পর্দা হালকা নড়ে। ভাই বলল, হঠাৎ বৃদ্ধা মহিলার কণ্ঠ বদলে গেল, পুরোপুরি অন্যরকম, যেন গলা গভীরের ভিতরে থেকে বের হচ্ছে। তিনি বললেন, তুমি কেন এলে? তোমাকে তো আমি ডাকিনি। ভাই তখন দৌড় দিয়ে বের হয়ে যায়, কিন্তু বেরিয়ে দেখে যে বাড়িতে কাজ করতে গেছে সেটা পুরো অন্ধকার, দরজায় তালা ঝুলছে। আমি তো ভেতরে ঢুকেছিলাম কিভাবে? ভাই বলল, আমি থরথর করে কাঁপতে লাগলাম। ভাই আরো বলল, আমি টর্চ জ্বালাতে দেখি গলির শেষে একটি যুবতী মেয়ে দাঁড়িয়ে, যেটা 18-19-এর মতো, লম্বা চুল, সাদা নাইট ড্রেস, ঠান্ডায় কাঁপছে। আর 2 পা গলির ভেজা মাটিতে ডুবে আছে, কিন্তু ওর গায়ে কোনো বরফ পড়েনি, কোনো নিঃশ্বাস নেই। মানুষ হলে নিঃশ্বাস দেখা যেত। মেয়েটি মৃদু গলায় বললো, একটু দাঁড়ান। ভাই বলল, শব্দটা আমার কানে ঢুকতেই মনে হলো কেউ মাথার ভেতর কথা বলছে। ভাইকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জানতে পেরেছিলে সে কে? ভাই মাথা নাড়লো না, কিন্তু মেয়েটা বললো, আমাকে কেউ গোসল করায়নি। আমার পুরো শরীর মাটি ছুঁয়ে জমে যাচ্ছে, আমি করে যেতে পারছি না। আমি তখন অবাক। মানে? ভাই বলল। তারপর হঠাৎ মেয়েটা একটা চিৎকার ছাড়লো। আমি এত তীক্ষ্ণ শব্দ জীবনেও শুনিনি। গলি কেঁপে উঠলো। তারপর আমি আর কিছু মনে করতে পারি না। জ্ঞান ফিরলে দেখলাম আমি গলির মাঝখানে পড়ে আছি, কুয়াশায় পুরো শরীর জমে গেছে। ভাইয়ের অবস্থা দেখে আমরা পরদিন সকালে সেই জায়গায় যাই। গলি স্বাভাবিক, শুধু রূপার প্লেটে দরজাওয়ালা পুরনো বাড়িটা এখনো আছে, ভাঙ্গা ধূসর, কেউ ওখানে থাকে না। বাড়িটা 10 বছর ধরে বন্ধ। আমি স্থানীয় দোকানদারকে জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি কেউ থাকতো? দোকানদার বলল, না, সে যিনি ছিলেন তার মেয়ে ঠান্ডায় মারা গিয়েছিল, শরীর লাগে ঠিক মতো গোসল করানো হয়নি। এরপরই তারা গ্রাম ছেড়ে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটির বয়স? দোকানদার বলল, 18, নাম ছিল সায়রা। এটা শুনে আমার বুক ভেতর ঠান্ডা একটা স্রোত নেমে গেল। ভাই যে মেয়েটিকে দেখেছিল তার বয়সও এরকম। তারপর আমরা গলির শেষ মাথায় গিয়ে দেখি সায়রা কবরে কেউ রাতে মোম জ্বালিয়ে রেখে গেছে। মোমের আলো নিভে গেছে। শীতের কুয়াশায় কবরের উপর জমে থাকা শিশিরে ভাইয়ের টর্চের আলো পড়তেই দেখা গেল মাটির উপরে এক লাইন আঁচড়ের মতো লেখা, আমাকে শীতের রাতে ছেড়ে কেউ যেও না। ভাই আমাকে চেপে ধরলো। আমি কসম করে বলছি, ওই মেয়ে ছিল
ও কাঁদছিল এবং ঠিক একই কথা বলেছিল। আমি কোনো কথা বলতে পারলাম না। রূপার গুলিতে আর কেউ রাতে যায় না, আমরাও না। ভাই তো শীতকালে ঘড়ি দিয়েই হাঁটে না, কারণ আমরা জানি গল্পগুলো সত্য। সেখানে এক মেয়ে রাতটা জমে থাকা কুয়াশার মতো ঘুরতে থাকে। হ্যাঁ, তো এটাই ছিল গল্প। আশা করি আপনাদের কাছে আমাদের আজকের এই এপিসোডটি ভালো লেগেছে এবং চমৎকার লেগেছে। আশা করি আপনাদের ভয়ে যেগুলো শিহরণ জায়গাতে সক্ষম হয়েছে। তো আমাদের ঘটনা অনেক কম, কেউ ঘটনা পাঠায় না। হ্যাঁ, আমরা এপিসোড বানাতে পারি না, শুধু কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করে তারপরে আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এপিসোড উপহার দিতে, নতুন নতুন গল্প উপহার দিতে। তো আপনারা বেশি বেশি ঘটনা শেয়ার করুন, বেশি বেশি ঘটনা শেয়ার করুন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার আরও কয়েকজন জানতে পারে এবং সবাই আমাদের এই food.fm চ্যানেলটা সম্পর্কে জানতে পারে। বেশি বেশি শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। এবং যারা ঘটনা পাঠাতে চান food.fm@gmail.com-এ আপনার সেটা ঘটনা ইমেল বা অডিও ক্লিক করে আমাদের কাছে পাঠিয়ে দিন। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যদের কাছেও আমাদের এই এপিসোডটি এবং আমাদের চ্যানেলটি পৌঁছে যায়, তারাও যেন জানতে পারে আমাদের এই food.fm সম্পর্কে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কয়েকদিন পরে আবারও নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং food.fm এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।